একদম শুরু থেকে কথা বলতেছি, যারা গত ক্লাস মিস করছেন তাদের জন্য আজকে গ্রেট অপরচুনিটি। কারণ হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটরটা অফিসিয়াল ভাবে আজকেই শুরু করতেছি। তো গত ক্লাসে আমরা ইনস্টল এবং টুকটাক কিছু হোমওয়ার্ক একটা কাজও দিছিলাম, তো ওটা অনেকে করছেন। তো কোনো অসুবিধা নাই, আজকে একদম প্রথম থেকে করতেছি। যদি মনে করেন যে ইলাস্ট্রেটরে আপনি ভালো কিছু করবেন, তা আজকে থেকে আপনি অ্যাটেনশন দেন আর কি, ঠিক আছে? তো চ্যাপ্টার ওয়ানে প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কাজটা যে আমি আপনাদেরকে দেখাবো, এই কাজের নাম কিন্তু লিখে রাখছি, ফাইলের মধ্যে নাম লিখে রাখছে যে ভেক্টর এবং রেস্টার, এই দুইটা ফাইলের পার্থক্য অ্যাকচুয়ালি কি। তা ফাইলটা আমি এটা ওপেন করি। তো ইলাস্ট্রেটরে যে কাজগুলো করা হয়, এক কথায় যদি আপনারা একেবারে একেবারে শর্ট ডেসক্রিপশনে শিখতে চান, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে যে কাজগুলো করা হয়, যে এরকম একটা শেপ বিল্ড করা, প্যান্টল এরকম একটা শেপ বানানো, বা এখান থেকে লাইন টুলে একটা লাইন ড্র করা, এই যে কাজগুলো আপনি এখানে করলেন না, এটাই হচ্ছে ভেক্টর। এবং গ্রাফিক্স মার্কেটে ভেক্টর ফাইলের সবচেয়ে ডিমান্ড বেশি। অনেক ক্লায়েন্ট এসে আপনাকে বলবে এই কাজটা আমাকে ভেক্টর বানিয়ে দাও, এই ইমেজটাকে আমাকে ভেক্টর ট্রেসিং করে দাও, এমুক এমুক ছবিটাকে ইলাস্ট্রেশন করে দাও। সব মিলে এক কথা হচ্ছে কি, ভেক্টর। ভেক্টর মানে হচ্ছে ইলাস্ট্রেটরের তৈরিকৃত ফাইল, যে ফাইলে আপনি সবসময় এডিট করতে পারবেন, যখন ইচ্ছে তখন জুম করতে পারবেন, এবং হাইয়েস্ট জুম দেওয়ার পরও কি ফাটবে না। এটাই হচ্ছে সব ভেক্টর গ্রাফিক্সের ডিমান্ড। আর রেস্টার গ্রাফিক্স হচ্ছে ইলাস্ট্রেটর না, যেটা ফটোশপে হয়, যেটা হচ্ছে আমরা পিক্সেল ভিত্তিক এই কাজগুলো করে থাকি। এবং নির্দিষ্ট সীমানা যখন আপনি অতিক্রম করবেন, মানে সাইজ থেকে বের হয়ে পড়বেন, তখনই কিন্তু আস্তে আস্তে করে এটা ব্লার হইতে থাকবে, ফাটতে থাকবে, পিক্সেলগুলো স্পষ্ট দেখা যাবে। আর ভেক্টর গ্রাফিক্স কিন্তু আপনি যতই জুম করেন ততই ক্লিয়ার হবে, ততই ক্লোজ হবে। ক্লিয়ার? তাহলে এক কথায় আমরা বুঝে গেলাম যে ইলাস্ট্রেটরে যে ফাইলগুলো তৈরি করা হবে বা তৈরি করতে হবে, যদি কেউ বলে আমাকে ভেক্টর ফাইল দেন, মূল ফাইল দেন, র ফাইল দেন, তার মানে ওই ইলাস্ট্রেটর ফাইলের কথা বলছে। এগুলোর অনেক নাম। কেউ যদি বলে র ফাইল দেন, মানে ইলাস্ট্রেটর ফাইল। যদি বলে মূল ফাইল দেন, মেইন ফাইল দেন, মানে ইলাস্ট্রেটর ফাইল মেইন করছে। যদি বলে যে একদম ভেক্টর ফাইল দেন, তো নামই বলতেছে ভেক্টর ফাইল দিতে বলছে, ঠিক আছে? অনেকে বলে ইপিএস ফাইল দেন, এআই ফাইল দেন, সব মিলে হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলের কথা বলা হচ্ছে। তা আশা করি আপনারা বুঝে গেছেন। নেক্সট নেক্সট হচ্ছে ওয়ার্ক স্পেস। যে আমরা এই যে কাজ করি, ইলাস্ট্রেটরে পেজ নেই, তারপরে এই পাশে টুল বার, এই পাশে প্যানেল, উপরে কন্ট্রোল বার, অপশন বার, এই যে আমরা সেটআপটা, এটা একটা সেটিংস ইচ্ছা করলে আপনার মতো আপনি করতে পারবেন। তো এই ফাইল নেমের মধ্যে এটা লেখা আছে। তো কাজটা কিভাবে করে দেখায় আপনাদের। ভেতরে কিছুই নেই, শুধু লিখে রাখছি সেটআপ ইউর ওয়ার্ক স্পেস। সেটআপ বলতে কি, যে আমরা টুলবারটা কখনো এক লাইনে দেখতে পছন্দ করি, কখনো দুইটা কলামে দেখতে পছন্দ করি। সেটা আপনার জায়গার উপরে, বা আপনি কত পার্সেন্ট এটা সেট করে রাখছেন, সেটা আপনার এই কি বলে স্ক্রিনের উপর ডিপেন্ড করতেছে। আর টুলবারটা যারা ফার্স্ট টাইম ওপেন করবেন, এখানে কিন্তু সবগুলো টুল থাকে না। গত ক্লাসে বলছি, আজকেও মনে করাই দিতেছি, যেহেতু আজকে আবার প্রথম করে শুরু করছি। অ্যাডভান্স এটা চুজ করে থাকবেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের এটা ঠিক হয়ে যাবে। আর এ পাশে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, আসলে আমাদের কাজের প্রয়োজন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যানেল আমরা নেই। কিন্তু কথা হচ্ছে যে শুরু যখন করব, কোন প্যানেলটা নিয়ে শুরু করব, বা কোন ধরনের সেট আপ আমার থাকলে আমার জন্য ইজি হবে। তো এখানে আমি একদম সহজ করে বলতেছি, আপনারা সবাই পেইন্টিংটা ব্যবহার করবেন। পেইন্টিং লেআউটটা হচ্ছে মানে একদম ইউজার ফ্রেন্ডলি, আমরা যারা প্রিন্ট রিলেটেড গ্রাফিক্সের কাজ করব, ঠিক আছে? অন্যগুলো নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা নিতে পারেন, তারপরে আপনি এটা নিতে পারেন। এখানে আমার কোনো মানে এটা না নিলে যে কাজ করতে পারবেন না এমন না। আমার কাছে মনে হয় যে আমাদের জন্য ফ্রেন্ডলি হচ্ছে পেইন্টিংটা, ঠিক আছে? এই হচ্ছে বিষয় আর কি। এবং আর কোনো প্যানেলে যদি প্রয়োজন হয়, তখন আপনি আবার এখান থেকে নিয়ে আসলেন, অসুবিধা কি? ব্রাশ লাগবে, নিয়ে আসেন না। বা এই প্যানেলটা এখানে আছে, এই যে এখানে আছে, এখান থেকে নামের মধ্যে চেপে ধরে আপনি চাইলে এখানেও রাখতে পারেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে প্যানেলটার দুইটা ধরন কেন, একটা ফুল বের হয়ে আছে, একটা শর্টকাট আকারে আছে। এটা আসলে আমি ইচ্ছা করে রাখছি না। এটা আসলে ওই পেন্টিং লেআউটের যে যে কি বলে সাজানো যেভাবে, ঠিক সেভাবে আছে। এখন বলতে পারেন না আমার এটা ভালো লাগে না, তাহলে আপনি কি এটা বের করতে চাচ্ছেন, তাহলে বের করতে পারেন। তো তাহলে দুইটা প্যানেলই মানে একসাথে সব দেখতে পারবেন। কিন্তু ইলাস্ট্রেটরে আসলে যত বেশি প্যানেল আপনি বের করবেন, ওয়ার্ক স্পেস বা কাজের জায়গাটা একদম ছোট হয়ে আসতেছে না, এই জন্য আপনার একটা ছোট করে রাখবেন। আবার অনেকে আছে দেখবেন যারা প্রফেশনালি বিভিন্ন জায়গায় কাজ করে, হয়তো কারো কারো হেবিট হচ্ছে দুইটাই আমি কমায় রাখবো, জায়গাটা বেশি থাকবে, তখন ডিসপ্লেটা বড় মনে হবে, কাজের জায়গা অনেক বেশি থাকবে। এই হচ্ছে বিষয়। এখন অনেকে আছে যে স্যার আমি তো নতুন আসছি, আমি না আইকন থেকে তো চিনতেছি না কোনটার নাম কি কি আসে বিষয়। তাহলে এখানে আপনি মাউস পয়েন্টার রেখে রেখে দেখতে পারেন। আবার আছে যে না এত সময় আমি দিতে পারবো না, তাহলে ভাই আপনি, আমি রিকোয়েস্ট করবো আপনি একটু একটু করে বের করে রাখেন, তাহলে জায়গাও কম লাগলো কিছুটা। আবার নামগুলো দেখে আপনি চিনতে পারলেন, আপনাকে আর ডিলে করতে হলো না যে হ্যাঁ কালার লাগবে, ওকে, আবার সোয়াক্স লাগবে, হ্যাঁ সিম্বল লাগবে। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আপনি কোন লেআউটে কাজ করে অভ্যস্ত,
অ্যাকচুয়ালি আমি সবসময় পছন্দ করি ডিফল্ট লেআউটে কাজ করতে, মানে বাই ডিফল্ট যেভাবে ইলাস্ট্রেটর সেট করে দিছে অ্যাডোবি, ওইভাবে আমি কাজ করবো, যেন আমি এখানে ওখানে যেখানে বসে কাজ করব ওখানে যেন আমার মতো লেআউটটা থাকে। এখন আমি আমার মতো করে সবসময় বাসায় এক ধরনের অভ্যস্ত হয়ে গেছি। আমি গেছি কোথাও ইন্টারভিউ দিতে বা আননোন কোনো একটা মানুষের পিছিয়ে আমি বসলাম, গিয়ে দেখলাম যে ওই পরিচিত লেআউটটাই না, তাহলে আমি কিন্তু ওখানে কি বলে কমফোর্ট ফিল করবো না কখনো। এই জন্য আপনারা সবাই ডিফল্ট অবস্থান সবচেয়ে ভালো হবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পেন্ডিংটাতে থাকেন। আর পেন্ডিংয়ে যদি উল্টাপাল্টা কেউ করে ফেলে, এই যে এখন কিন্তু উল্টাপাল্টা করি, পেন্ডিং নেওয়ার পরও কিন্তু ওই প্যানেলগুলো বের হয়ে আসতেছে না, তাহলে কি করবেন না, রিসেট পেন্ডিং। উল্টাপাল্টা করলে অসুবিধা নেই, রিসেট করলে ঠিক হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আর কালার বক্সের ব্যাপারে আমি আলাদাভাবে সাজেস্ট করব। আমার মনে হয় আপনারা যদি এটা এইভাবে ক্লিক করে তিনটা ভিউতে দেখা যায়, মিনিমাইজ ম্যাক্সিমাইজ করে এভাবে আপনি দেখতে পারেন। করার পরে আপনি এটাকে টান দিয়ে একটু বড় করে নিলেন, ইজিলি নিতে সুবিধা হয় আর কি। আর এখানে অলরেডি কিন্তু এটা চলে গেছে, আমরা এটাকে আবার সেট করতেছি অ্যাডভান্স। তো টোটাল লেআউটটা যখন আবার আমার মতো করে করে নিব, চাইলে আপনি আপনার নামেও এটা সেভ করতে পারবেন, যেমন আমাদের নামে সেভ করতেছি বেজ। ওকে, এখন আমাদের নামে কিন্তু এটা সেট হয়ে আসে। মানে আপনি যদি আপনার মতো করে কিছুটা চেঞ্জ করেও আপনি সেট করতে চান করতে পারবেন, ম্যানেজমেন্ট থেকে আপনি কাটতে পারবেন, আবার আপনারটা কি উল্টাপাল্টা করলে আপনি কি, তো সবই তো ক্লিয়ার আছে তাহলে। আর এই বারটার নাম বলছিলাম যেন কি, অপশন বার ফটোশপ ভাষায় এখানকার নাম হচ্ছে কন্ট্রোল বার। অপশন বললে অসুবিধা নাই, একটু মনে রাখলেই হবে, কন্ট্রোল না অপশন একটা হইলেই হয়েছে, কারণ এটা দিয়ে তো আপনি কাউকে ইন্টারভিউ দিচ্ছেন না। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছে হচ্ছে এই শর্টকাট। যে ইমেজটা দেওয়া হয়েছে এটা বেশ আগের, এটা আমার সামনে ছিল বলে আমি এটা রাখছি। আসলে এই শর্টকাটের যে পিকচারটা দেওয়া হয়েছে, যে এখান থেকে আপনারা দেখবেন, ও ডব্লিউতে কি যেন ব্লার করা বুঝতেছি না, আচ্ছা এটাতে কি, এটা পড়ার জন্য দেইনি, এটা দিছে আমি আমার নিজেকে আপনাদেরকে মনে করায় দেওয়ার জন্য, যে ইলাস্ট্রেটর যদি আপনি ডমিনেট করতে চান, খুবই ফাস্ট কাজ করতে চান, কয়েকটা টুলবার দয়া করে শর্টকাট ব্যবহার করবেন, যেগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করবো না, শুধু বারবার করে বলবো, স্ট্রংলি বলবো যে ভাই আপনি এই শর্টকাটটা কিবোর্ডে নেন, কিবোর্ডে নেন। আপনারা যদি কথাটা শুনেন যে আমি হ্যাঁ কিবোর্ডে নিব, প্রথম প্রথম তো জানেনই বিষয়টা, যে কিবোর্ডে প্রথম প্রথম নিতে একটু লেট হয়, ভালো সময় লাগে, পরবর্তীতে একটু বিরক্তও লাগে, খুঁজেও অনেক সময় পাবেন না, তাও মনে হবে যে একটু নিয়ে নিই এবার মাউস দিয়ে, তাও নিবেন না। এভাবে আপনি একটা সপ্তাহ একটু স্ট্রাগল করেন, দেখবেন যে পুরোটা ইলাস্ট্রেটর আপনি একদম হাতে মুঠো চলে আসতেছে, মানে এত মজা লাগবে ইলাস্ট্রেটরে কাজ করে, যে আপনি অন্য কোনো সফটওয়্যারে এত মজা হবেন না। যেমন আমার এই যে আমাকে অনেক সময় যে আমাদের যে ফ্ল্যাটে ভাড়া দেওয়া হবে, তো নোটিশ একটা লিখতে হয়েছে তখন আপনার, তখন আমি এটা সাধারণত কিন্তু এমএস ওয়ার্ডের কাজ, ল্যান্ডস্কেপ করে জাস্ট টু লেট অ্যাট ফোন নাম্বারটা লিখবো। তো আমার কাছে মনে হয়েছে এমএস ওয়ার্ড আমি মানে কমফোর্ট ফিল করতেছি না, আমি এটার জন্য ইলাস্ট্রেটর ওপেন করে নেব। মানে ইলাস্ট্রেটর এতটা কমফোর্ট জোন, মানে আপনি যদি শিখতে পারেন আর কি। ঠিক আছে, তো আশা করবো আপনারা যে শর্টকাটগুলো বলবো, বেশি না, আমার মনে হয় গুনলে 10টা হবে না, তো 10টা শর্টকাটকে আমরা 1-1.5 মাসে রপ্ত করতে পারবো না? আর একবার যদি রপ্ত হয়ে যায়, সারা জীবনই তো, যতদিন আপনি কাজ করবেন ততদিনই তো এটা দিয়ে আপনি হ্যাঁ ডমিনেট করবেন ইনশাল্লাহ। নেক্সট চলে যাচ্ছি ডিস্টর্ট এবং ট্রান্সফর্ম, একটা অপশন আছে, ইফেক্ট বলতে পারেন, ওটা কয়ে আছে কিভাবে কাজ করে একটু দেখাই দিব আর কি। তো প্রথম কথা হচ্ছে আমরা একটা শেপ নিই, শেপে একটা ফিল কালার দিই, দিলাম। আপনারা ফিল স্ট্রোক সম্পর্কে কোনো কোয়েশ্চেন আছে কারো? যদি ফিল উপরে থাকে জানেন তো ফিল চেঞ্জ হয়, যদি স্ট্রোক উপরে থাকে স্ট্রোক চেঞ্জ হয়, বা মোটা করতে চাইলে এখান থেকে করতে পারেন, আবার না দিতে চাইলেও না দিতে পারেন, আবার ফিল উপরে আনলে ফিল চেঞ্জ হবে। ক্লিয়ার আছে সবার কাছে? ওকে, থ্যাংক ইউ। আমরা ইফেক্ট সম্পর্কে জানতে চাই, সেটার নাম হচ্ছে বলছিলাম ডিস্টোর ট্রান্সফর্ম। মূলত ডিস্টোর ট্রান্সফর্ম হচ্ছে ইফেক্ট মেনু থেকে এই অপশনটা, তো ফ্রি ডিস্টোর্টের কাজ আপনাদের, ফ্রি ডিস্টোর্টের কাজ হচ্ছে আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট বা আপনাদের ভাষায় কর্নার ধরে আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, বাঁকা করতে পারবেন। ওকে, কোনো শেপকে যদি বাঁকা করতে ইচ্ছা করে এখান থেকে করতে হবে, কিন্তু আমার মনে হয় না কেউ একজন করবে। কেন? কারণ আপনারা এই টুল সম্পর্কে জানেন, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এবং এটার ব্যাপারে আমি গত ক্লাসেও বলছি, আজকেও স্ট্রংলি রিকোয়েস্ট করে বলতেছি যে ডিরেক্ট সিলেকশন টুল মানে হচ্ছে কিবোর্ডে নিতে হবে, এবং শর্টকাট হচ্ছে এ, এভাবে কর্নার টাচ করে আপনি এটাকে এভাবে নিতে পারবেন, এটাকে এইভাবে আনতে পারবেন। তো কেন ওখান থেকে, কেন দরকার নাই তো যে ডিস্টোর থেকে গিয়ে আমাকে শেপ বাঁকা করতে হবে, আমি তো সরাসরি বাঁকা করতে পারতেছি। বাট আমি দেখাই দিলাম অপশন এখানে আছে। পাকান ব্লট একটা অপশন হচ্ছে যে এক এক শেপে এক এক রকম ভিউ আসে। এই যে এটা তো একটা শেপ, আমি আমি আপনাকে কয়েকটা শেপে কয়েকটা এক্সাম্পল দিই, যেমন এটা একটা শেপ রেক্টাঙ্গুলার, এটা একটা শেপ রাউন্ড রেক্টাঙ্গুলার, এটা একটা শেপ হচ্ছে 100%
ওভাল, এটা হচ্ছে পলিগন টুল দিয়ে করা, এবং স্টার। এখানে কিন্তু 4-5টা শেপ আছে, এক একটা এক এক স্টাইলের। তো সব কয়টার মধ্যে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করতেছি। কোথা থেকে? ইফেক্ট ডিস্টর্ব ট্রান্সফর্ম পাকান প্লট। পাকান প্লট আপনি গেলে দেখবেন, এই যে দেখেন প্রিভিউ দেন, দেখেন। এখন আপনি যদি একটা দিয়ে প্র্যাকটিস করেন, কেউ যদি আরেকটা নিয়ে আসে আপনার কাছে অবাক লাগবে। আরে এই একই অপশন অ্যাপ্লাই করছি, দেখলাম না আমি, উনি তাহলে অন্য কোনো অপশন মনে হয় অ্যাপ্লাই করে দেখছে। এই জন্য আমাদের উচিত হবে কি, ম্যাক্সিমাম কাভারেজ দেওয়া, যে না করে রাখি না, অন্তত পক্ষে মানে ডিরেক্ট না তো আর করবো না যেটা মনে হয় ইলাস্ট্রেটরে নাই, মনে হয় নেট থেকে নাম হয়েছে, এরকম ডিসিশন তো আর আমি দিব না। মনে করবো যে হয়তো বা খুঁজে পাচ্ছি না, হয়তো অন্য কোনো শেপ দিয়ে করা হয়েছে, এটা কনফিউশনের মধ্যে থাকলে অন্তত পজিটিভ পজিটিভ একটা ফিল হবে যে না, মনে হয় আমিও চেষ্টা করলে পারবো। তো এই জন্য বলতেছি যে কোনো শেপ দিয়ে যেন আমরা হয়, এই জন্য কয়েকটা শেপ দিয়ে একটা নিজেরা প্র্যাকটিস করে রাখবেন, যেন আপনি একটাতে আবদ্ধ না থাকেন। ক্লিয়ার? হ্যাঁ, লেট হবে। আপনার প্রবলেম সলভ হয় না, তাহলে আপনি চলে যাবেন, কালকে এসে নিয়ে আসবেন। তো আপনি বসতে পারবেন না? ঠিক আছে, তখন তো না, সময় লাগবে। আচ্ছা, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। দেন আমরা চলে যাচ্ছি এরপরের অপশনটা কি দেখি। এটা শেপ ড্র করলাম, সিলেক্ট থাকলাম, অবশ্যই শেপে ক্লিক থাকতে হবে, তারপরে আপনি কাজ করতে পারবেন। এইটা হচ্ছে রাফেন, এই অপশনটা কাজ হচ্ছে অনেক সময় বিভিন্ন অফারের ট্যাগ বানানো হয় এই ধরনের স্টাইলে, বিভিন্ন অফার থাকে, বিশেষ করে বড় বড় ব্র্যান্ড শোরুমগুলো কিছুদিন পর পরে যে আপ টু 30, আপ টু 50% ডিসকাউন্ট, এরকম বিভিন্ন স্টাইলের শেপের মধ্যে এরকম ইফেক্ট দিয়ে থাকে। তাহলে আমরা রেক্টাঙ্গুলারে দিছি, এই যে বাড়বে এইরকম। আপনার যদি মনে হয় যে কোনো একটা শেপে দিতে চান, এখানে অনেকে লিফলেটের মধ্যে দেয় যে কি আমাদের বৈশিষ্ট্য, তাহলে আপনি এখানে দিতে পারেন, অথবা আপ টু 30% ডিসকাউন্ট, অথবা এনরোল নাও কোর্সের জন্য যদি কেউ করতে দেয়, ওরকমটা মানে আলাদাভাবে ওই অংশটাকে হাইলাইটেড করার জন্য এই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা হয় শেপের মধ্যে। আশা করি এটা আপনারা প্র্যাকটিস করবেন। চলে আসছে এরপরেরটা, ট্রান্সফর্ম। এটার কাজ কি? এটার কাজ আপাতত দেখলে মনে হবে প্রিভিউটা দিয়ে রোটেট করতেছে, কিন্তু এটার আরও কাজ আছে। যেমন ধরেন আপনি এখানে কমান, এই যে মুভ হচ্ছে, এখানে কমান মুভ হচ্ছে, তাহলে এখানে মুভ হচ্ছে, মুভের জন্য কি এখান থেকে করবেন না, কপি বাড়ান, এই দেখেন বাড়তেছে, দেখছেন? এখান থেকে আপনি কমায় নেন, 99 করে নেন, এই যে 98 করে নিচ্ছেন, এই দেখেন, দেখছেন? ক্লোজ হবে, এটা রোটেট হবে, 45 ডিগ্রি রোটেট করেন, এই যে এখানে আপনি আরো নামান, অনেক দূরে চলে যাচ্ছে, এই যে ক্লোজ হবে। এগুলো আসলে বোঝা যাচ্ছে না, ছোট একটা শেপ দিয়ে এক্সাম্পল দিলে আমার মনে সুবিধা হবে। এই যে ছোট একটা শেপ নিলাম, ইফেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম প্রিভিউ, এখানে মনে করেন সংখ্যা দিলেন 10টা, আনুমানিক কত ডিগ্রি ঘুরবে, 45 ডিগ্রি, এই দেখেন সিলেক্ট, এই দেখেন। তখন যদি এরকম করতে ইচ্ছা করে, এই যে ক্লোজ ক্লোজ, আরো ক্লোজ, আরো ক্লোজ, আরো ক্লোজ, এরকম। তারপরে আপনি এখানে এই যে আরো করতে পারবেন, এদিকে রোটেট করে এই পাশ দিয়ে ঘুরে নিয়ে আসতে পারবেন, এই যে এরকম। আবার আপনি চাইলে এখান থেকে কমাইতে পারবেন, এই যে যেখানে 90% দিলেন, এদিকে 90% দিলেন, চারটা হইল না আর কি, ঠিক আছে? এখন আপনি এই যে যত ইচ্ছা আপনি এভাবে তৈরি করতে পারবেন। এমনকি এমনকি আপনি যদি এখানে সংখ্যা কমান, সেক্ষেত্রে কমবে, এখানে সংখ্যা বাড়ান তাহলে বাড়বে, অনেক বাড়বে, তাহলে এই যে বুঝতে পারছেন? এই ধরনের শেপ দিয়ে মজা মজা কাজ করা যায়, যদি এটা নিয়ে আমি নেক্সট এক্সাম্পল দিব, আরও সামনে কাজ আসবে। এরপর অপশন চলে যাচ্ছি ডিজিটাল ট্রান্সফর্ম ট্রিক। এটা আবার এটার কাজ হচ্ছে শেপকে মোচড়ানো বলা যায়। তো আপনি চাইলে এরকম বিভিন্নভাবে অ্যাঙ্গেলে আঁকা বাঁকা করতে পারবেন। দেন চলে যাচ্ছি, আমরা কিন্তু আবার বলতেছি যে এই যে অপশনগুলো দেখায়, আমরা নেক্সট নেক্সট চলে যাচ্ছি। আপনারা মনে মনে ভাবতে পারেন যে এটা কাজ কি, তাহলে দেখলাম বাঁকা করলো, এ করলো, বের হয়ে আসলো, কাজ কি? আমরা তো এখন কাজ করতেছি না, আমাদের বেসিক চ্যাপ্টার যখন শেষ হবে দেন কাজ শুরু হবে। যখন যে কাজটা করব তখন জন্য এই অপশনটা যদি প্রয়োজন হয়, আমরা ওখানে যদি দেখি যে একটা শেপের মধ্যে এরকম একটা ইফেক্ট আছে, আমরা ইনস্ট্যান্ট চিনতে পারবো, ওখান থেকে যে অ্যাপ্লাই করবো, কারণ আমরা তো অলরেডি প্র্যাকটিস করে আসছি। তো ওই প্র্যাকটিসটাই আমরা আপনি করতেছি। কি কাজ কি, কি করবে না করবে ভবিষ্যৎ বলবে, এখন আপনার এটা নিয়ে প্রশ্ন করলে আপনার প্র্যাকটিসের আগ্রহ কমে যাবে। বুঝতে পারছেন? নিজেকে যদি হতাশ করে ফেলেন যে এটা দিয়ে কি করবো, শেষ, আপনি ওটা দিয়ে কিন্তু মনোযোগ হারাই ফেলছেন। আপনি এখন প্র্যাকটিস করলেও আপনি মনে হয় কয়েক ঘন্টা পরে ভুলে যাবেন। ঠিক আছে? সেই জন্য খুব গুরুত্ব রাখতে হবে, মনে করতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে? নেক্সট হচ্ছে টুইস্ট। টুইস্ট হচ্ছে বাঁক, মানে বাঁকা করা বলতে পারেন, বাঁক অনেক সময় বিভিন্ন ফ্ল্যাশ টাইপের, ঢেউ এই টাইপের দিতে চাইলে এরকম করতে পারে। তো একটু প্রিভিউটা দেখে তাহলে বুঝতে পারবেন। যত ইচ্ছা বাড়ান, এইটি, এই যে আরো বাড়বে। এগুলো হচ্ছে রেক্টাঙ্গুলার শেপে, অনেক সময় স্টারের মধ্যে কখনো কখনো অ্যাপ্লাই করতে হয়, তাহলে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপর চলে যাচ্ছি এখানকার শেষ অপশন,
জিগজ্যাগ, খুব মজার অপশন। এটা আমাদের অনেক সময় কাজে লাগে না, শুধু খুবই প্রয়োজনীয় বলতে পারেন। বিভিন্ন লোগোতে বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্লাই করা হয়। এই যে অনেকগুলো কর্নার বাড়বে, সরি কর্নারগুলো বড় হবে, এটা হচ্ছে কর্নার বাড়বে, এই যে কমবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে কর্নার, একটা হচ্ছে স্মুথ। স্মুথ তো দেখতে পাচ্ছেন, এই যে খুবই একটু রাউন্ড রাউন্ড ফিল আছে, আর কর্নারটা একদম কর্নার। তো আশা করবো আপনারা এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। নেক্সট, তো এই হচ্ছে আপনাদের ডিস্টোর্ট পর্যন্ত কথাবার্তা। চলে যাচ্ছি প্যান টুল। প্যান টুলটা আমাদের যারা ফটোশপ করে আসছি তাদের জন্য একদমই পরিচিত একটা টুল। আমরা ফটোশপে প্যান টুল যদি ব্যবহার করতে চাই, কিবোর্ডের যে শর্টকাট আছে অবশ্যই ব্যবহার করব। কিবোর্ডের শর্টকাট হচ্ছে পি। তা আমরা যখন প্যান টুল নেওয়ার প্ল্যান করব, বিশেষ করে ইলাস্ট্রেটরে, ছোট্ট দুইটা কথা মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, ডিফল্ট কালার হতে হবে, যেভাবে কালার বক্সে থাকুক না কেন। নাম্বার টু, ফিল থাকবে না। দেন আমরা প্যান টুল মানে পি দিয়ে প্যান টুলটা নিব। এবং নিয়মটা আগের মতোই আছে, ক্লিক 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 করে আপনি কাজ করবেন। যখনই রাউন্ড করতে ইচ্ছা করবে, ক্লিক দিয়ে এভাবে টেনে ধরবেন। এবং বাড়তি পাত কাটার জন্য আপনি ফটোশপে অল্টার ধরে ক্লিক করছেন, বাট এখানে অল্টার ধরেও হয়, অনলি ক্লিক করলেও হয়। মানে এখানে আপনার আগের অভ্যাস যদি থাকে তাহলে আপনি অল্টার ধরে করবেন। অভ্যাস যদি মনে করেন যে না আগেরটা আছে নতুনটা করি আবার, তো এই অভ্যাস আবার করলে অসুবিধা আছে। ফটোশপ গিয়ে আবার শুধু শুধু ক্লিক করবেন, দেখবেন যে আবার হচ্ছে না। ফটোশপ কিন্তু মাস্ট টান দিলে অল্টার ধরে ক্লিক করতে হয়। আর ইলাস্ট্রেটরে অল্টার ধরে করতে হয়, করা যায়, বা এমনিতেও করা যায়। আর নিয়ম অনুযায়ী যেখান থেকে শুরু ওখানে এসে শেষ করতে হবে। তারপর আপনি ইচ্ছাকৃতভাবে ফিল দেন, স্ট্রোক দেন, বা স্ট্রোক না দেন, ওটা আপনার ইচ্ছা। তো আশা করি প্যান টুলে আপনারা যখন যে কোনো ধরনের শেড বানাতে পারবেন। এখন বলতে পারেন আমি ফিলটা না করলাম কেন? কারণ কাজ করার সময় ফিল চলে আসলে ভেতরে কাজ করা যায় না। এই জন্য আমি বলছি ডিফল্ট কালার, ফিল বন্ধ, পি প্যান টুল। তাহলে ফিল আসে না। কাজ শেষে আপনি ফিল দেন, অসুবিধা কি? কাজ শেষে তো ফিল আমরা দিবই, তাই না? তো আশা করি বুঝতে পারছেন, কঠিন লাগতেছে কোনো? না। এখানে আরো তিনটা টুলের সাথে আমরা আজকে পরিচিত হব। অলরেডি কিছুটা পরিচয় মনে হয় আছে, এখন নতুন করে আবার হচ্ছে পরিচয়। তো সেক্ষেত্রে আমি আপনার একটা রেক্টাঙ্গুলার নিয়ে দেখাই, বা ওভাল নিয়ে, যে কোনো একটা শেপ নেই। তো ডিরেক্ট সিলেকশন টুলে যখন যাই, এখানে চারটা ছোট ছোট ডট আছে, কি বলে এটা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই অ্যাঙ্কর পয়েন্ট আপনি কয়টা দেখছেন? চারটা। এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুলে চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টের দিকে নিতে পারবেন না? পারবেন। এইখানটা যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই যে এটা অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিরেক্ট সিলেকশন টুলে আপনি চাইলে এটাকে আবার এদিকে নিতে পারবেন। এখন মনে হইতেছে এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই, তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আর এটা যদি রাউন্ড থাকে কর্নার করার জন্য, কনভার্ট, যেটা নাম ছিল ফটোশপে কনভার্ট, এখানে হচ্ছে অ্যাঙ্কর। শুধু ক্লিক করলে কর্নার হবে, আবার ক্লিক করে ড্র্যাগ করলে রাউন্ড হবে। শুধু ক্লিক করলে কর্নার হবে, ড্র্যাগ করলে রাউন্ড হবে। তার মানে আমাদের যদি মনে করেন পাতা তৈরি করতে হয়, এটা রাউন্ড আছে, আমরা শুধু এটা দিয়ে শুধু একটা ক্লিক করবো, পাতা তৈরি হয়ে যাবে। শেষ কাজ, দেখছেন? সুন্দর, বুঝতেছেন সবাই? এবং এটা দিয়ে আপনি যদি ফিল ছাড়াও করেন, দেখতে অসাধারণ বিভিন্ন শেপ আপনি বানাতে পারবেন। মনে থাকবে? আবার আবার প্রশ্নটা করেন, কোথায় দিব? এটা রেক্টাঙ্গুলার নেই? হ্যাঁ বলেন। আমি প্রথমে যখন রেক্টাঙ্গুলারটা নিছি, খেয়াল করে দেখেন, ফিল কিন্তু ছিল না, সাথে সাথে আমি ডি চাপ দিছি, তারপর আমি ভি চাপ দিছি। ডি মানে ডিফল্ট, আর ভি মানে সিলেকশন টুল। মানে ভি সিলেকশন টুল না দিলে তুমি ধরতেই পারতাম না। এবার বল প্রশ্ন। মানে আপনাকে হেল্প করবে, আপনি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে আসেন, এই দেখেন হেল্প করতেছে কে? এটা গাইডস এসে হেল্প করতেছে। শিওর এটা কোন গাইডস আসতেছে? স্মার্ট গাইডস, উনি আমার হেল্প করতেছে একদম মাঝামাঝি তো আছে, এই যে এখন শিওর ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে মাঝামাঝি দিলাম না, হ্যাঁ আমি ইচ্ছাকৃত রং সাইডে দিতেছি, একদম স্পষ্ট যে মাঝখানে না, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে আপনি চাইলে ওটা ধরে মাঝখানে আনতে পারবেন, কোনো অসুবিধা নেই, পরেও আনতে পারবেন, সমস্যা নেই। আসলে একটা ছোট হোমওয়ার্ক দিই, আসলে এটা নিয়ে কথা হয়ে গেছে যেহেতু, হোমওয়ার্ক না দিলাম ভালো লাগতেছে না। তো প্রথম কথা হচ্ছে যে এখানে শেপ আছে কয়টা বলো? একটা শেপ আছে উপরে, একটা শেপ আছে নিচে। তো ব্লু কালার শেপটা যদি নিচে পাঠাতে চাই, কিভাবে যেন পাঠাবো? কন্ট্রোল কোনটা? হ্যাঁ, এটাকে আমরা লেফট ব্র্যাকেট বলি, থ্যাংক ইউ। আর উপরে আনার জন্য রাইট ব্র্যাকেট,
এখানে আরেকটা জিনিস দেখা, এখানে আরো একটা আছে, তাহলে এটা যদি পেছনে পাঠাই একই তো কথা, কন্ট্রোল লেফট, আবার কন্ট্রোল রাইট, ক্লিয়ার? ব্র্যাকেটটা কোথায় আছে? রাইট ক্লিক, অ্যারেঞ্জ, এই যে এখানে আমরা জানি শুধু এইটা, ব্রেইন ফরওয়ার্ড কন্ট্রোল রাইট মানে হচ্ছে উপরে উঠবে, ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পেছনে যাবে, কিন্তু এখানে আরো দুইটা আছে, শিফট কন্ট্রোল এবং শিফট কন্ট্রোল দুইটা, রাইট লেফট। একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে 10টা শেপ, 20টা শেপ, 50টা শেপও যদি থাকে ঠিক সবার উপরে নিয়ে আসবে হচ্ছে কন্ট্রোল শিফট রাইট ব্রেকেট, এবং সবার পেছনে নিয়ে যাবে কন্ট্রোল শিফট লেফট ব্রেকেট। খুবই মজার এটা ইলাস্ট্রেটরে, এই যে কন্ট্রোল শিফট লেফট ব্রেকেট যতটা শেপ থাক সবার পেছনে পাঠাবে। ধরেন আপনি 20টা শেপ নিয়ে রাখছেন, এখন আপনার 20টার উপরে আনলেগে তো 20 বার দিতে হবে কন্ট্রোল লেফট কন্ট্রোল রাইট কন্ট্রোল রাইট, এই যে দেখেন দিতে হচ্ছে কন্ট্রোল রাইট কন্ট্রোল রাইট কন্ট্রোল রাইট দিতে হচ্ছে না, এখন কিন্তু আসে না, খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমি কিন্তু কন্ট্রোল রাইট দিতেছি, খেয়াল করেন, বলেন আসে না কেন? ওই যে কাজগুলো হয়েছে এই কাজগুলো পার হয়ে এটা আসতেছে, দেখেন কয়বার দেওয়া লাগে, 2, দেখেন যতগুলো শেপ করছে শেপ ততগুলো সে আস্তে আস্তে কিন্তু উপরে এতক্ষণ এতে আসছে, তার মানে মাঝখানে যতগুলো কাজ করছে সে অতগুলো লেয়ার পার হয়ে উপরে আসলো। না আপনার চোখে মনে হবে আসে না কমন ভুল হচ্ছে, আসলে কিন্তু ওইগুলো পার হচ্ছে, ওইগুলো দূরে আছে, বাট লেয়ার অনুযায়ী কিন্তু ওগুলোর পেছনেই আছে। এই জিনিসটা বুঝতে হবে, এই জন্য এত প্যারানো কি আছে, শিফট কন্ট্রোল লেফট শিফট কন্ট্রোল রাইট ইনস্ট্যান্ট আসতে হবে, আর এক ধাপ পেছনে কন্ট্রোল লেফট, এটা একটা করা যেত। আশা করি মনে থাকবে। আমরা দেখি না, দেখা যায় দেখি না, আপাতত দেখতেছি না আর কি, না দেখার ভান করতেছি, নাই, ঠিক আছে? দেখলেই বিপদ, দেখলেই মনে হবে যে এটা আসলে কেন, এতগুলো লেয়ার আমরা কি করব, এখানে যতগুলো কাজ করে ততগুলো লেয়ার অটোমেটিকলি হয়, বড় লিস্ট হয়, বড় লিস্ট দেখলে এমনি ভয় লাগে, এই জন্য লেয়ারটা আমরা আনতেছি না, পরে আনবো, আর একটু শিখে নিই, ঠিক আছে? নেক্সট চলে আসছি রোটেট টুল, যেটা সম্পর্কে আপনাদের সাথে কথা হয়েছে, বলেন কথা হয়েছে না? কারো একটা কোশ্চেন থাকলে এখনই বলে ফেলেন, ডিরেক্ট এই রোটেট টুল সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে ভাই? কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? নাই? মাথা না যায় দেখে মনে হচ্ছে একটু দেখা দিলে ভালো হয় নাকি? এই তো, থ্যাংক ইউ, বলে ভালো হয়েছেন, ভালো হয়েছে। এই হচ্ছে বিষয়টা, শেপটা ড্র করলেন, আর প্রেস করে যদি আপনি সরাসরি রোটেট করেন, মানে কিবোর্ডে আর মানে হচ্ছে কি রোটেট, আর আর প্রেস করে আপনি কি করতে গেছেন, রোটেট করতে গেছেন, কোথাও ধরা লাগবে না, এমনি রোটেট হবে। আর যদি বুদ্ধি করে অন্য জায়গায় ক্লিক দিয়ে আর প্রেস করে গেছেন রোটেট করতে, হয় না। কিভাবে হবে? অবজেক্ট তো সিলেক্টই করেন নাই, সিলেক্ট করতে হবে, দেন আর তারপর রোটেট হবে। এন্ড কোথাও যদি একটা ক্লিক দেন ওই অ্যাঙ্কর পয়েন্টটা ওখানেই সেট হবে, দেন ওখান থেকে রোটেট হবে। আর রোটেট করা অবস্থায় যদি অল্টার ধরে ফেলেন আর মাউসটাকে আগে ছেড়ে দেন, তাহলে ওইটা একটা ডুপ্লিকেট করবে, এবং কন্ট্রোল ডি দিলে সেটা কন্টিনিউ করবে যতগুলো আপনি চান। এটাই হচ্ছে মূলত রোটেটের স্পেশালিটি আর কি, যে আপনি রোটেট করা অবস্থায় আপনি চাইলে কপি বাড়াতে পারবেন। মনে থাকবে? তো এটা একটু প্র্যাকটিস করতে হবে কিন্তু খুবই স্ট্রংলি, কারণ আমাদের এটা অনেক কাজ আছে। আর হোমওয়ার্ক নিয়ে কথা বলতে চাই না, লাস্ট ক্লাসে যারা ছিলেন এই হোমওয়ার্কটা করছেন, আর যারা আজকে আসছেন লাস্ট ক্লাসে ছিলেন না তারা কষ্ট করে এটা আপনাদের পাওনা হচ্ছে পরে। লাইনটা ড্র করতে গিয়ে পুরোটা পৃষ্ঠা হয় না, কেন সমস্যা নেই। দেখি তো, এটা শেপ নেই, এই যে লাইন ড্র করতেছি আমি, যত টান দেবো ততই তো হবে। না, মানে আমারটা স্যার পুরোটা দিই পরে আবার গিয়ে দেখি যে আমাদের একটু ফাঁকা থাকে। মনে করেন একটু ফাঁকা থাকে, এই যে একটু ফাঁকা রাখছে, এই যে ফাঁকা, সমস্যা কি? ফাঁকা থাকে। এই খাতা তো আর ছাপা হবে না ফাঁকা থাকলে কি, এটা তো আর আমরা সিরিয়াসলি করতেছি না, আমরা জাস্ট প্র্যাকটিস। পারফেক্ট আমরা তো পারফেক্ট করতে পারি ইচ্ছা করলে, এই যে সিলেক্ট করে একটু টান দিলে পারফেক্ট হয়, কিন্তু মনে করেন আপনারটা পারফেক্ট হয় না, তার মানে তাও আপনারটা চলবে, এমন না যে আমি আপনাকে বাদ দিতেছি। মনে করেন পারফেক্ট হয় না, আমারও হয় না, আমি মেনে নেব কি? আমার যদি হইতো আমি মেনে নিতাম, আমি নতুন, এই জন্য আমারটা হয় না, কিন্তু আমি করতে থাকি, একসময় হবে, বুঝতে পারছেন? আবার আমি চাইলে সমান করতে পারি, কিন্তু আমি এটা জানি বলে করতে পারি, কেন আমি জানি না কোনোভাবে আসতেছে না, তাহলে আমি জুম দিব, পারফেক্ট হবে না কেমনি, আবার হইতে হবে। কিন্তু যদি বলি যে না পারফেক্ট হয় না, এরপরও হয় না, তারপরে না আমি এটুকু ছাড় দিব, যে আমি নতুন আছি, আমার এটা হয় না, মেনে নিছি, থাক ফাঁকা থাক, কিছু হবে না, ঠিক আছে? নেক্সট, কিন্তু কাজ স্টপ রাখা যায়, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এটার জন্য অনেক সময় ব্যয় করে ফেললেন, আরো যে অনেকগুলো কাজ পড়ে আছে ওগুলো কে করবে, তাই না? এটা একটা বিরাট সমস্যা, এইটা একটা ভালো কোয়েশ্চেন করছেন, যে লাইনটা আমরা ড্র করছি এই লাইনটা আমরা নিচে আনতে পারি না অনেকেই। এটা আমার ব্যক্তিগতভাবেও আমি যখন প্রথম ইলাস্ট্রেটর শিখছি প্রচুর প্রবলেম হতো, মানে আমি এটা ড্র টান দিতে গেছি শেপ কপি হয়ে যায়, টান দিতে গেছি শেপ কপি হয়ে যায়, কোনোভাবেই আমি ধরতে পারতাম না। তা আমি আমার কাছে মনে হতো না যে একটু জুম দিলে যে সহজ হবে,
আমি খালি এরকম ফুল স্ক্রিনে রেখে রেখে টান দিতাম, কোনোভাবেই তো হইতো না। কিরে, কোনোভাবেই তো হচ্ছে না। লাইন কি তাহলে কি লক হয়ে গেল? পরে আবার ধরলে সিলেক্ট হয়, যে টান দিতে যাই তখন আবার ব্যাকগ্রাউন্ড হয়। লাইন সিলেক্ট হয়, আবার টান দিয়ে দিতে গেলে ব্যাকগ্রাউন্ড হয়। তাহলে আমি এটা জানতাম না যে আসলে জুম দিলে জিনিসটা সহজ হবে। তাহলে জুম দেই, ধরলাম, ওখান থেকে টান দিব, এবার হবে তো। এটা স্যার ওই কন্ট্রোল টি দেওয়ার পর যেটা কন্ট্রোল কি হয় বলে, কোনো কমান্ডই তো নাই এখানে। না ওই ইয়াটা অপশনটা এখানে আইসা পড়ে আর কি যখন কোথায়? ইয়ার মধ্যে আর কি। এই যে কন্ট্রোল বলতে আপনি জুম দেন, জুম দিয়ে ধরেন, আগে ধরে দেখেন নড়ে কিনা, আগে ধরে দেখেন এভাবে নড়ে কিনা। আর যদি আপনি এরকম জুম দেন যে এটা নড়ে না ওইটা নড়ে, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড নড়তেছে বলতে পারতেছেন না, এই জন্য এক সাইড রাখবেন চোখের সামনে যে এটা নড়তেছে কিনা। আবার এই জন্য আপনারটা আপনি দেখা তারপরে ওটা ধরে যে একদম ক্লোজ করে টানবেন, একদম একদম ওই পয়েন্টে পয়েন্টে ক্লিক করতে হবে। আপনি যদি মনে করেন সামান্য 1 পিক্সেল মিস করবেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড হবে। শুধু লাইনটা ধরার জন্য একদম লাইনটাতে ধরতে হবে। জুম দিলে একমাত্র সম্ভব এটা। অল্টার ধরে এই যে শিওর হবেন, এই যে আস্তে করে দেন, কন্ট্রোল ডি। এখন মনে হয়, আরে আরেকটু বেশি হলে ভালো তো, কি কষ্ট না করলো, কিছু করার নেই, কন্ট্রোল জেড, আবার বেশি করে দিবে, দেখ বেশি হলে হয়েছে এই। অ্যারো দিয়ে সব কমান্ড করা যাবে স্যার। সেটা তো করা যায়, কিন্তু অ্যারো দিয়ে করলে আপনি কন্ট্রোল ডি করতে পারছেন না। অ্যারো ইউজটা করলেই তো কন্ট্রোল ডি বন্ধ হয়ে গেছে। জি জি। এই জন্য যতটুকু আছে মেনে নেন না, অসুবিধা কি। আর কোনো কোয়েশ্চেন আছে? একটু জুম দিতে হবে ভাই, হ্যাঁ ভাই, দিন যত গড়াবে তত ক্লিয়ার হবে, এটা মাথায় রাখেন। একটু কঠিন তো লাগবে, নতুন জিনিস শিখতেছেন না। যদি সহজই লাগতো তাহলে আমি আপনাদের ওই রেক্টাঙ্গুলার ওভালের ক্লাস দিতাম, তখন সহজ লাগতো। আবার 2 দিন নিলে মনে করতেন রেক্টাঙ্গুলার ওভাল তো ডেলি শিখতেছি, এই যে সহজ, এই কি শিখবো, আবার ভালো লাগবে না। মানে কঠিন হলেও একটু অসুবিধা, আবার বেশি সহজ হলে বোরিং লাগে। ঠিক আছে, তো এই জন্য একটু কঠিন লাগবে, সবাই একটু মেনে নিতে হবে, কারণ নতুন একটা কাজ শিখতেছি। কি চেনেন, এটা নিয়ে আর কথা বলতে চাই না। চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়, সেটার নাম হচ্ছে চ্যাপ্টার 2। একদম প্রথমে রাখছে হচ্ছে ব্রাশ। ফটোশপের কথা মনে আছে নিশ্চয়ই, ফটোশপের প্রথম ক্লাসে কিন্তু আমাদের প্রথম হোমওয়ার্ক কি ছিল, ব্রাশ দিয়ে কাজ করা। এটা চ্যাপ্টার 2-তে আমরা আনছি। তো এখানে ব্রাশ টুলে কাজ করার জন্য আপনাকে যে টুলটা নিতে হবে, একই নাম, একটু পরিবর্তন আসছে, ওটা ছিল শুধু ব্রাশ টুল বি, আর এখানে পেন্ট ব্রাশ টুল। শর্টকাট কি বি। এই বি আর ভি কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ। বি মানে সিলেকশন টুল আর বি মানে ব্রাশ টুল। তো ব্রাশ টুল বি, পেন্ট করেন যা ইচ্ছা, সমস্যা কি। এখন কথা হচ্ছে এটা কি হিসেবে আসতেছে, এটা কি একটা শেপ নাকি একটা স্ট্রোক না একটা ফিল? এটা আসলে একটা স্ট্রোক। স্ট্রোকটা একটা আপনি উপরে তুলে কালারটা চেঞ্জ করেন। সরি, একটু বড় করে নিন, সরি, এই জায়গাটাতে ক্লিক করে একটু বড় করে দিলাম। এটা একটু সরা, এটা একটা ডিস্টার্ব করতেছে। এখন ঠিক আছে, এখন দেখেন তো স্ট্রোক চেঞ্জ হচ্ছে কিনা, মানে এটা একটা স্ট্রোক। এখন মোটা করতে ইচ্ছা করতেছে, এই যে মোটা হচ্ছে, এই যে আর মোটা হবে। এখন যে কালার নেবে সেই কালারই হবে, ব্লু নিলে ব্লু হবে, মনে থাকবে। তাহলে আপনি কি কয়েকটা ব্রাশ খুঁজবেন না, কয়েকটা দু একটা আছে কিনা, রাইট ক্লিক খুঁজতেছেন, তখন আপনার মনে হবে যে আরে এটা তো ফটোশপ না। ফটোশপ রাইট ক্লিক করলে ব্রাশ আসে, এখানে ব্রাশ রাইট ক্লিক করলে আসবে না। তাহলে আপনি ব্রাশ কই পাবেন? ব্রাশ পাওয়ার জন্য আপনাকে ব্রাশ প্যানেল বের করতে হবে। তো অলরেডি মনে হচ্ছে ব্রাশ প্যানেল ওপেন আছে, কোথায়, এই যে। তা আমি এই প্যানেলটাকে নামের মধ্যে ধরে এই জায়গায় এনে রাখতেছি, দেখি কয়েকটা ব্রাশ আছে কিনা। ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাশ আছে, তো আমরা এই স্টাইলটা নিতে চাই। এই দেখেন ব্রাশ টুল বি, এই জায়গায় এটা ব্ল্যাকে করলে সবচেয়ে ভালো। আপনি এই যেরকম মাহফিল, এই যে আজকে হচ্ছে মাহফিল, আমরা লিখতেছি এই রকম বিভিন্ন টাইপোগ্রাফি, বিশেষ করে প্রোগ্রামের নামের মধ্যে থাকে। তো অনেক ভালো ডিজাইনাররা নিজে হাতে লিখে ফেলে, এবং হাতে লেখাটাই হচ্ছে একটা আর্ট হিসেবে ধরা হয়। মাহফিল, জনসভা, সম্মেলন, এই শুভেচ্ছা, এই যে টেক্সটটা, এটা হাতে লেখা একটা আর্ট হিসেবে ধরা হয়। এবং আপনি যদি, আমার মনে হয়, যদিও এইভাবে প্রফেশনালরা লেখে না, ডিজিটাল পেন দিয়ে এরকম ট্যাবলেটের মধ্যে যারা আর্ট ভালো জানে তারা লিখে। আর আমরা যারা ডিজিটাল টাচ মানে পেন ব্যবহার করতে পারি না, বা আমাদের কাছে ডিভাইসটা নাই, তাহলে আমরা এরকম 5-7 বার লিখলে কি একবার পারফেক্ট হবে না? আর হাতের লেখার যে স্টাইলটা যে অ্যাকুরেট হয় না, ওইটাই তো একটা আর্ট। ওইটাই দেখবেন আপনি বিভিন্ন পোস্টারে, ব্যানারের মধ্যে আলাদা করে লিখছে, হাইলাইটেড করে। ওইটাই মানে প্রোগ্রামের যে মূল বিষয়টা, যে এটা একটা অনুষ্ঠান, মাহফিল, তো ওই লেখাটা কিন্তু এরকম হাতের লেখা স্টাইলে থাকে। এটা কিন্তু ফন্ট মনে করে কোনো কারণ নেই, ওটা হাত দিয়ে লেখা, ঠিক আছে। তো আশা করি আপনারা বিভিন্ন লেখা লিখতে পারবেন। তার কোনো কোশ্চেন আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রাশ দিয়ে যে ড্র করলাম, এটা বিভিন্ন স্টাইলে হয়তো পাওয়া গেল, এবং যেটা স্ট্রোক আকারে আসতেছে। তাহলে এখানে একটা মেসেজ হচ্ছে, যে কোনো শেপে যে কোনো জায়গায় যদি স্ট্রোক থাকে, তার মানে আপনি ব্রাশ ইউজ করতে পারবেন। যেমন একটা লাইন নিছে, এটা একটা কি বলেন, কি এটা? এটা একটা লাইন স্ট্রোক আকারে আছে, ব্রাশ ইউজ করতে পারবেন। আপনি যদি পেন টুলে একটা
পাত তৈরি করেন, যদি স্ট্রোক থাকে ব্রাশ ইউজ করতে পারবেন। পেন্সিল টুলে যদি আপনি কোনো একটা লাইন ড্র করেন, সেটাতে যদি স্ট্রোক থাকে তাহলেও ব্রাশ ইউজ করতে পারবেন। যদি আপনি একটা রেক্টাঙ্গুলার বক্স নেন, ওইটার মধ্যে যদি স্ট্রোক থাকে তাও আপনি ব্রাশ ইউজ করতে পারবেন। মানে এক কথায় কি জানলাম আমরা, স্ট্রোক থাকলে ব্রাশ ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ। আরেকটা বিষয় বলা হয় নাই, ব্রাশ কি বানাইতে পারবো? খুবই 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 ইজি। একটা বক্স রেক্টাঙ্গুলারই নেই, টান দিয়ে কালার করে, এই যে দেখেন নিউ ব্রাশ। কি ব্রাশ হবে এটা? ক্যালিগ্রাফি, যেহেতু আমরা ড্রয়িং করবো এখন। ওকে, স্টাইল চাচ্ছে একটু চ্যাপটা হোক, একটু বাঁকা থাকুক, একটু সাইজ আসুক। এটা হচ্ছে ব্রাশটা তৈরি হয়ে এখানে আসবে, খেয়াল করেন। ওকে, 37 নম্বর ব্রাশ হচ্ছে আমাদেরটা এখন তৈরি করলাম। এটা দিয়ে আপনি খুব সুন্দর করে লিখতে পারবেন। ঠিক আছে, মনে থাকবে আশা করি। বানানোর ব্যাপার না, কাজ করার কোনো বিষয় না। এবার কথা হবে, বিস্তারিত কথা হবে কি নিয়ে? স্ট্রোক। ইলাস্ট্রেটরে স্ট্রোকের গুরুত্বটা অনেক বেশি। আপনারা নিশ্চয়ই জানেন যে ইলাস্ট্রেটরে স্ট্রোকের জন্য একটা প্যানেল দেওয়া হয়েছে, সরি এটা কালার বক্স দেওয়া হয়েছে এবং একটা প্যানেল দেওয়া হয়েছে। তো প্যানেলটা একটু খুঁজে বাইর করি, কোথায় আছে? স্ট্রোক প্যানেল, এই সেই বিখ্যাত প্যানেল স্ট্রোক। তো এটা আমি একটু এখানে নিয়ে আসতেছি আমাদের সুবিধার্থে, এবং স্ট্রোক প্যানেলটা ফুল বের করতেছি, একদম ফুল। এখানে কিন্তু ক্লিক করলে ফুল বের হয়, ঠিক আছে? কখনো কখনো হাফ, কখনো কখনো অর্ধেকটা, কখনো কখনো ফুল। তা কথা হচ্ছে এই যে শেপ নেই, স্ট্রোকটা বাড়াই আমরা এখান থেকে, আসলে আপনি এই প্যানেল থেকেও বার করতে পারবেন। এই যে সরি, মানে বাড়াইতে পারবেন 10, 20, 30, 40 ইচ্ছা। তো এটার পজিশনটা কি আসলে? এটা কি ইনসাইড নাকি আউটসাইড? দুইটার একটাও না, সেন্টার। এই যে আপনি বাড়াচ্ছেন, দেখেন দুই দিক থেকে বাড়তেছে না সমান হারে? 10, এই যে আপনি যদি এখানে 10 দিয়ে থাকেন বা 50 দিয়ে থাকেন, তাহলে 25 ভিতরে, 25 বাইরে, তার মানে সেন্টার। এখন যদি মনে হয় যে ইনসাইড করবেন, তাহলে পুরোটা ইনসাইড। যদি আউটসাইড করতে ইচ্ছা করে, আউটসাইড। আর অল টাইম কি থাকে? সেন্টার থাকে, মনে থাকবে তো? আচ্ছা, তো এখানে মনে করেন আরো অনেকগুলো ফিচার আছে, পরে আমরা কাজ করতে করতে শিখবো। যেমন ধরেন এখানে বেশ কয়েকটা স্টাইল দেখতে পাচ্ছি, তো এগুলো লাইনের মধ্যে দেখাইতে সুবিধা হবে, শুধু লাইনের মধ্যে। তো এটার একটা মাথা চাচ্ছে এরকম এরোর মতো হোক, হবে। অনেক বড় আসতেছে, আপনি এখানে কমায় দেন, 30% করে দেন। আবার আপনি এই পাশেও দিতে চাচ্ছেন কোনো একটা এরো না, এটার মানে এন্ডিং কোনো একটা স্টাইল, যেমন এটা স্টার্টিং স্টাইল হচ্ছে এটা, তারপরে হচ্ছে ধরেন 30% দিলে ইচ্ছা স্ট্রোক অনেক চিকন হবে, সেটা আপনি করতে পারবেন এখান থেকে। আবার অনেক সময় প্লেন স্ট্রোকের মধ্যে বিভিন্ন স্টাইল দিতে হয়, এখান থেকে দেওয়া যায়, তা আপনারা চাইলে এখান থেকে দিতে পারবেন। এই যে এটা ভালো লাগতেছে না, এটা লাগবে, এটা লাগবে ইচ্ছা, এটা লাগবে ইচ্ছা, এবং সেটা আপনি সুইচও করতে পারবেন এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে। এটা আসলে সিঙ্গেল লাইনের মধ্যে বোঝা যায়, যেমন এই এটা সিলেক্ট করলেন, আপনি সুইচ করেন এই যে এই পাশ থেকে ওই পাশে, ইচ্ছা করলে করা যায়। মজার বিষয় হচ্ছে এখানে একটা অপশন আছে। এটা কি? এটা হচ্ছে যদি চিকন স্ট্রোক থাকে, আমি একটু ফিল্ডটা বন্ধ করি, চিকন স্ট্রোক থাকে এবং এটার মধ্যে আপনি ড্যাশ লাইন দেন। একসময় আমরা অনেকে যারা জানতাম না, এটার এক্সাম্পল দিতাম হচ্ছে, বা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে এরকম সেলাইয়ের মতো দেখতে লাইন কিভাবে ড্র করে। তো একসময় আমি এটাকে সেলাই লাইনও বলতাম। তো অ্যাকচুয়ালি দেখতে সেলাইয়ের মতোই তো লাগে, কিন্তু এটার নাম হচ্ছে, রিয়েল নাম ড্যাশ লাইন। এই লিখা আছে এখানে ড্যাশ লাইন। তো ড্যাশ লাইন এখানে 12, তাহলে গ্যাপ কত আছে? এইটা তো গ্যাপ, এটা ড্যাশ, তাহলে গ্যাপ নাই। বাই ডিফল্ট আসছে, কত আসছে জানি না। আসলে যতটুকু ড্যাশ থাকে গ্যাপ ততটুকুই আসে। আপনি যদি কমাতে চান যে 12 আছে 5 দিবেন। ওকে, এখন গ্যাপ হচ্ছে 5 আর ড্যাশ হচ্ছে 12। এখন বাকিগুলোর উল্টাপাল্টা করেন, মনে করেন 2, 5, 3, 1, উল্টাপাল্টাই তো হবে। এখন আবার ঠিক করতে চাচ্ছেন, ড্যাশ দিবেন না, না, আবার মনে করেন ড্যাশ দিবেন কিন্তু অ্যাকুরেট, তাহলে দুইটা ঠিক রেখে বাকিগুলা 0, 0, 0, 0, একটা। ড্যাশ যদি অনেক বেশি মোটা করেন, এটাকে এক ধরনের বর্ডার মনে হবে। এই যে দেখেন, তো এগুলি কিন্তু মূলত এখানে দেখানো হয়েছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এরকম সিগনেচারের যে শেষ অংশটা তৈরি করা কিভাবে করা হয়েছে। এটা আপনি যদি পেন টুলে করেন, এই যে পি, এভাবে করা যায়। তারপরে এই স্টাইলটা ইউজ করা হয়েছে, মোটা করেন অনেক বেশি, করতে থাকেন, আরো করতে থাকেন। তো এত ধৈর্য ধরে করা আসলে সময় নেই। আমরা যদি আরো ফাস্ট করতে চাই, আরো একটা টুল আছে যে টুলটাতে আপনারা ইজিলি করতে পারবেন, যেটার নাম হচ্ছে উইড টুল। এই উইড টুলে স্ট্রোকের যে কোনো অংশ ধরে আপনি মোটা করতে পারবেন। এই যে উইড টুলে কিবোর্ড ধরতে হবে না, আবার ভাইবেন আমি কিবোর্ড ধরতেছি, এই যে যত ইচ্ছে মোটা করতে পারবেন। একটা ওভাল নেওয়া হয়েছে, ওটাতে সরি
ওটাতে স্ট্রোক আছে, কোনো অসুবিধা নেই, ওই টুলে চলে যান, এই যে হিউজ মোটা করতে পারবেন, আবার একটু কমাইতে পারবেন, আবার এখানে মোটা, আবার কমানো, আবার মোটা, আবার এখানে কমানো, আপনার মতো করে আপনি করতেই পারেন। মনে থাকবে আশা করি। এই কাজটা আপনাদের প্রয়োজন হবে সবচেয়ে বেশি টি শার্ট ডিজাইন। টি শার্ট এরকম বিভিন্ন লেখার শেষে সিগনেচার দিতে হয়, কখনো মোটা কখনো চিকন, তো এই টুলটাতে খুব ফাস্ট করা যায়। এর মধ্যে আরও কিছু টুল আছে যেগুলো আপনার বাসায় দেখবেন। মনে করেন আমি আপনাকে দেখাই দিলাম না, কিন্তু বাসায় কিভাবে দেখবেন, আপনাকে বোঝেন না কি করতে হবে, শেপ নিতে হবে মনে করেন। তারপরে এই টুলটাতে কি করে স্যার তো দেখাই দিল না, কি যেন দেখাই দিল না, অনেক মনে হয় পারে না মনে হচ্ছে। দেখ আমরা ট্রাই করি। এই তো এটা দেখলে অসুবিধা কি, পিসি নষ্ট হয়ে যাবে? সব দেখাই দিতে হবে আসলে এই সুযোগও নেই, কারণ আমাদের আরো অনেক কাজ শিখতে হবে। ঠিক আছে, দুই একটা দেখাই দিব, বাকি দুই একটা ঘাটাঘাটি করে দেখবেন। প্রশ্ন থাকলে পরের ক্লাসে করেন না, আপনি দেখলেই প্রশ্ন করবেন, আর না দেখলে প্রশ্ন করবেন না। আমি চাই প্রশ্ন করেন, সবাই আপনার কাছ থেকে শিখুক। ঠিক আছে, নেক্সট। শেপ নিতে হবে কত তুমি? শেপ ছাড়া হবে কি? টুলবার কাজ করি তো শেপের উপরে বা স্ট্রোকের উপরে, কোনো কিছুর উপরে, খালি মাঠে তো কাজ করবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ গ্রেডিয়েন্ট, কিন্তু এটা ফটোশপে যে আরামে আমরা ব্যবহার করছি সেই আরামের কথা ভুলে যান, এখানে একটু ভেজাল আছে, ঝামেলা আছে, একটু কষ্ট করে করতে হবে। যেমন আমরা ফটোশপের কথা মনে করতেছি যে একটা শেপে গ্রেডিয়েন্ট দিব, একটা শেপ সিলেক্ট করা বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, গ্রেডিয়েন্ট টুলে চলে গেছি জি, আর টান দিয়ে ধুম ফিল করছি, এটা করতে পারবেন না। বললাম না শুরুতে যে একটু কঠিন আছে এটা। এখানে গ্রেডিয়েন্ট ফিল করার জন্য ইলাস্ট্রেটরে আপনাকে শেপ কনফার্ম করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে প্যানেল খুঁজে বের করতে হবে কোথায় আছে। কি নাম বললাম? এই যে চলে আসছে। এরপরে আমরা গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করব, তারপরে আমি এখানে ক্লিক করতেছি। যাদের এই জায়গাটাতে কালার আসবে না তারা দয়া করে এখান থেকে কি সেমাইকোটাতে নেবেন। এই আবার এই পাশে ক্লিক করতেছি, নিলাম কালার, তারপরে শেষ কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট টু। এরপরে আপনি ফিল করবেন। বলতে পারেন এই টান দিলে যে এরকম একটা লাইনের মতো আসে, এইটা কে? এটা আপনাকে সুবিধা দিতে আসছে। কি সুবিধা? যে ফিল করার পর আপনি মুভ করতে পারবেন, এদিক ওদিক করতে পারবেন। কিন্তু আপনি ভাবতেছেন কেন, আমি তো নিজে আবার করতে পারি, তো করেন, সুবিধা কি? এটা কাজ শেষে তো এটা থাকবে না, কাজের সময় আপনাকে একটা সুবিধা দিতে আসে, কাজ শেষ চলে যাবে। আর ফটোশপে 5টা স্টাইল ছিল, মনে আছে আপনাদের? রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, একটাও না। এখানে শুধু দুইটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আরেকটা আছে সেটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট খুব মজার, এটা আসলে কন্ট্রোল করা খুবই মুশকিল নতুনদের জন্য, বাট দেখাই দিতেছি। যেমন আপনি এখানে একটা কালার ইউজ করতে চাচ্ছেন, ওকে ফাইন, এখানে একটা কালার ইউজ করতে যাচ্ছেন, যদিও ট্রেন্ডিং গ্রেডিয়েন্ট হচ্ছে বর্তমানে এইরকমই। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা দেখি যে মাল্টিপল কালার মেল্ট করা হয়েছে। কিভাবে? ফটোশপে করলে তো ব্রাশ দিয়ে করতে হবে, আর ইলাস্ট্রেটর করলে এই ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট দিয়ে করতে হবে। ঠিক আছে, এই যে আবার আপনি এটা চাচ্ছেন না, সিলেক্ট ডিলেট, এটা চাচ্ছেন না, ডিলেট, না এটার মধ্যে একটু কালার চেঞ্জ করি, ইচ্ছা, কাজ শেষ, মনে থাকবে। আর কোনো কোয়েশ্চেন আছে? এবার আপনি প্র্যাকটিস করবেন কিভাবে। আমি আপনাদেরকে এখানে যে গ্রেডিয়েন্টগুলো দিচ্ছি প্র্যাকটিসের জন্য, আপনারা কিন্তু এরকম করবেন না যে আমি একটা অবজেক্ট নেই, তারপরে আইড্রোপার টুলের শর্টকাট হচ্ছে আই, নাম হচ্ছে ই দিয়ে, তো আমি অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ডে আই চাপ দিয়ে এটাতে ক্লিক করলে ওইটার কালার এটাতে চলে আসে, এটাতে করলে এটা চলে আসে, এটাতে করলে এটা চলে আসে। আপনি কি প্র্যাকটিস করতেছেন এভাবে? এভাবেগুলো তো আপনি শিখতে পারবেন না, আপনি তো কপি করতেছেন, আরেকজনের কাছ থেকে কপি করতেছেন, তাতে আপনার শেখা হবে না। আমি এটা দিছি হচ্ছে যে আমরা কয়েকটা কালার সম্পর্কে জানি, কয়েকটা কালার সম্পর্কে জানি না, তো আমরা কি করব, দেখে দেখে বানানোর চেষ্টা করব। যেমন এক্সাম্পল হচ্ছে এটা আমরা বানাবো, এটা তাহলে কিভাবে? অবজেক্ট সিলেক্ট, গ্রেডিয়েন্ট, কি যেন, প্যানেল, তারপর কোনটা বানাবো আবার বলতেছি, এটা। ঠিক আছে, ক্লিক করবেন না, ক্লিক করলে তো কালার চলে আসবে, এখানে ক্লিক করবেন না, শুধু অবজেক্টে থাকে। তারপরে আমি এখান থেকে কনফার্ম করতেছি যে এটার মধ্যে এক পাশে পিঙ্ক কালার আছে, আমি এটা একটু বড় করে পিঙ্ক কালার নিতেছি, আরেক পাশে হচ্ছে কিছুটা ইয়েলো আছে, তো আমরা খুঁজে খুঁজে বাই করলাম, ইয়েলো হচ্ছে এটা, কাছাকাছি হবে, 19-20 হোক না, অসুবিধা কি? তাও তো আপনি নিজে বানাইছেন, এটা একটা বড় আনন্দ যে আপনি তো নিজে তৈরি করছেন। ওইটার মতো হইলো না, সেম হইলো না, ওইটা হয়েছে না, ভালো হয়েছে। কারণ আমরা আসলে কি সেল করব, অন্যের কাজ সেম সেম না, নিজের কাজটা একটু ইউনিক হবে, যেটা হবে না অন্যের মতো। ঠিক আছে, এখানে আরেকটা বিষয়ে কথা বলা হচ্ছে, আরো অনেক বেশি গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, খুবই ক্রেজি ক্রেজি কালার এখানে। তো এটা আসলে খুব টাফ, মানে তৈরি করা, মানে নতুন ভাবে কালার ম্যাচিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব কম ব্যবহার করা হয় এটা।
কারণ এখানে যেহেতু ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট আসছে, আমাদের এটা আসলে ব্যবহার করা হয়ই না। তারপরে যদি কখনো ব্যবহার করতে হয়, টুলটা কোন টুলটা দেখা দিতেছে। ডিপ কালার ফিল করতেছে প্রথমে, যে টুলটা দিয়ে মূলত এই ধরনের গ্রেডিয়েন্ট আমরা করব। এই টুলটার নাম হচ্ছে ম্যাশ টুল এবং এটা শর্টকাট হচ্ছে ইউ। ইউ দিয়ে আপনারা এই শর্টকাটটা খুব ইম্পর্টেন্ট না, যে শর্টকাটটা শিখতে হবে। এটা আমার মনে হয় না 3 মাসে, 4 মাসে, 6 মাসে একবার এই টুলটা ব্যবহার করবেন। তো শুধু শুধু কেন শর্টকাটটা শিখবেন? এটা আপনি ওই মাউস দিয়ে নেন, অসুবিধা নেই। ক্লিক করেন, কালার চুজ করেন, কালার চুজ করেন। এটা অ্যাজ লাইক ওইটার মতোই, ঠিক আছে? এই 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 এই। যত ইচ্ছা ক্লিক করবেন, কালার চুজ করবেন, কাজ শেষ। হঠাৎ পরে এসে মনে করলেন যে এই কালারটা মনে হয় বদলাইতে হবে, তো তখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কনফার্ম করতে হবে। সরি, ডিরেক্ট সিলেকশন টুল ডাবল ক্লিক করে কনফার্ম করতে হবে, তখন ওই কালারটা চেঞ্জ হবে। আর কোনো কোয়েশ্চেন আছে এটার মধ্যে? যেমন আমি একটা ওভাল নিলাম, কালার চুজ করলাম, ম্যাশ টুল ক্লিক করলাম, সাদা, এই, ঠিক আছে? ডিমের মতো মনে হবে দেখতে। তারপরে আপনি এখানে একটা স্টার নিলেন। আবার বলতেছে এগুলো দিয়ে ইনস্ট্যান্ট এখন প্রফেশনাল মানের কোনো কাজ, আপনি কাজের মিলও খুঁজে পাবেন। কিন্তু আপনি এখন প্র্যাকটিস করেন। ইলাস্ট্রেটর যেহেতু অপশনগুলো দিয়েছে, আমরা এখন শিখতেছি, যখন প্রফেশনাল কাজ করব তখন দেখা যাবে কি করা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে ম্যাশ টুল, এটা দিয়ে শুধু ক্লিক করতেছি আর কালার দিচ্ছি, এই যে, বুঝতে পারছেন? তো আপনারা বাসায় এটা একটু প্র্যাকটিস করবেন, আশা করি এই টুল সম্পর্কে ধারণা হবে। যা করবেন সব ফাইল ভর্তি করে নিয়ে আসবেন। এই পুরো চ্যাপ্টারের মধ্যে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাট খুবই সহজ, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, একটা ডিজাইনের জন্য অ্যালাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালাইনমেন্ট কি? যে আপনি অনেকগুলো শেপ নেবেন, এই শেপ নিলেন, কোনো একটাও একদিকে সমান না। তো এটা সমান করার জন্যই অ্যালাইনমেন্ট। আমরা জানি অ্যালাইন প্যানেলটা ইলাস্ট্রেটরে আছে, ফটোশপে অপশন বার থেকে করতে হয়। তো অ্যালাইন প্যানেলটা প্রথমে বের করেন, এই যে নিয়ে আসেন, রাইট, তারপর লেফট, সেন্টার, জানেন তো সবাই এটা। আর যদি ভার্টিক্যালি করেন সেটা তো এভাবে হবে, টোটাল সিলেক্ট, টপ, বটম, সেন্টার। পারবেন সবাই আশা করি? ঠিক আছে। এখানে ওইভাবে কথা বললাম না, কারণ ফটোশপে এটা আমরা করছি। সোয়াচেস প্যাটার্ন, এটা কি? এটা হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে যে কালার নেওয়ার জন্য আমরা এখান থেকে সোয়াচ প্যানেল থেকে নিতে পারি, যদি আমরা নিই না, আমরা এখান থেকে বারবার নেওয়ার চেষ্টা করি। আর প্যাটার্নও এখান থেকে নেওয়া যায়, রেডি প্যাটার্ন আছে। আমার কথা হচ্ছে আপনি এখানে চাইলে কালারও বানাতে পারবেন, আবার আপনি প্যাটার্নও বানাতে পারবেন। একটা এক্সাম্পল, মনে করেন আপনি একটা প্যাটার্ন বানাবেন, এখানে একটা আপনি বক্স নিলেন, এখানে আর একটা বক্স নিলেন, মনে করেন এটা একটু ডিপ নেবেন। এই টোটালটা সিলেক্ট করে আপনি এখানে ছেড়ে দেন, একটা প্যাটার্ন হয়ে গেছে। এক্সাম্পল দেখতে চান, এই যে এটার মধ্যে আমি ইউজ করবো, ক্লিক করেন, এই যে প্যাটার্ন। যা করবেন, যা করবেন, হ্যাঁ, এমন না যে খুব কঠিন একেবারে একদম অনেক কষ্ট করতে হবে, এই করতে হবে না। সিলেক্ট, টান দিয়ে এখানে রেখে দেন, শুধু হয়ে গেল প্যাটার্ন। ক্লিক করেন আপনার অবজেক্টে, এই যে প্যাটার্ন চলে আসছে। যে কোনো শেপে যে কোনো টেক্সট আপনি করতে পারবেন। তো বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখছি। তো আশা করি আপনারা চ্যাপ্টার 2টা একটু ভালো মতো প্র্যাকটিস করবেন। চলে আসছি আজকে শেষ চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ নিয়ে কথা বলতে চাই না, অলরেডি আমরা অ্যারেঞ্জ করছি। কিভাবে করছেন বলেন? কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট, কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট, কন্ট্রোল লেফট লেফট লেফট, মনে আছে জি স্যার। নাকি আবার একটু রাইট ক্লিক করে দেখাই দিব? এই সেই বিখ্যাত অ্যারেঞ্জ, চেনেন? চলে আসছি। নেক্সট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা নিয়ে কথা হয়েছে না আপনাদের সাথে? গত ক্লাসে হয়েছে, আজকেও হয়েছে, এখন আবার হবে। ধরেন পলিগন একটা শেপ এখানে আছে, এখন এই দুইটা কর্নারকে যদি আপনার মতো করে মুভ করতে চান, আপনি কোন টুলের মাধ্যমে করবেন? ডিরেক্ট সিলেকশন টুল, মানে হচ্ছে কিবোর্ডে এ সিলেক্ট করে দুইটা একসাথে, এই যে, পারবেন না সবাই করতে? বা কোনো একটা নির্দিষ্ট কর্নার আগাতে চাইলে আপনি পারবেন কি না? পারবেন। তাহলে এক ছোট্ট হোমওয়ার্ক দিই, এই রিবনটা আমরা এখন বানাবো। এখানেই বানাই, বানাইতে সহজ হবে। নিলাম, যে কোনো কালার দিয়ে আপনি করতে পারেন, আমার এখানে কোনো ধরনের আপত্তি নাই, যে যে কালার ইচ্ছা। তো এখানে এটা নিলেন, এটা কি উপরে আছে না নিচে আছে বলেন তো? কিভাবে নিচে নিব? কন্ট্রোল লেফট ব্রেকেট, কন্ট্রোল লেফট ব্রেক, শিফট ধরলে অসুবিধা নাই, শিফটও ধরা যাইতে পারে, ঠিক আছে? এই আর একটু কমাই, হ্যাঁ। এখানে একটা পয়েন্ট লাগবে, কি যেন নাম, এটা অ্যাঙ্কর পয়েন্ট। কোন টুলের মাধ্যমে? এই যে ডিরেক্ট সিলেকশন টুল টাচ করে আমরা ভেতরে নিয়ে নিলাম, শিফট ধরে যেন একটা সমান থাকে। এবার আবার চলে যাচ্ছে পি পেন টুলে, একটা ভাঁজ তৈরি করব শেপের মাধ্যমে। এই শেপটা তৈরি করে ফেললাম এবং এটা ব্ল্যাকটা একটু বাড়াই দিই, এই একটু ভাঁজ তৈরি হয়ে গেল।
এখন আমরা এই দুইটা অংশ, তিনটা না কিন্তু, এই দুইটা অংশ অল্টার এবং শিফটের সাহায্যে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম। এখন আমাদেরকে এটাকে উল্টাইতে হবে। উল্টানোর জন্য আমরা বলি ফ্লিপ করা, নাকি? ফটোশপ রাইট ক্লিক করলে আসতো না, কিন্তু এখানে তো রাইট ক্লিক কন্ট্রোল টি নেই, তাহলে নর্মাল রাইট ক্লিক করলে আসবে একটু ভেতরে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওই যে। কিন্তু অত কষ্ট আপনাকে করতে হবে না, বারবার এখানে ভিতরে ঢুকে ফ্লিপ করা, মানে এটা খুবই কঠিন আমার কাছে মনে হয়। এবং ইলাস্ট্রেটর সেটা বুঝে যে আপনার জন্য কঠিন হবে, এই জন্য একটা টুল দিছে যেটার নাম হচ্ছে রিফ্লেক্ট টুল। কিবোর্ডের শর্টকাটের সাথে নামের কোনো মিল নেই, কিন্তু শিখতেই হবে, কিছু করার নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা শর্টকাটটা শিখতেই হবে, ঠিক আছে? ও এন্টার, ও এন্টার, কিন্তু ও আবার ধরে রেখেন না, ওকে আবার কন্ট্রোল মনে করেন না যে কন্ট্রোল এন্টার দিলে কন্ট্রোল ধরে রাখতে হয়, যেমন ও ধরে রেখে এন্টার দিবেন না, দরকার নেই। ও দিলেন, এন্টার দিলেন, খুব ফাস্ট। ও এন্টার, ও এন্টার, ঠিক আছে? তো আশা করি করতে পারবেন। নেক্সট, পেছনে পাঠিয়ে দিলাম। টোটাল কাজ শেষ। এখন আমরা এটাকে একসাথে করবো, কি জন্য বলে এটাকে? থ্যাংক ইউ। এই যে হয়ে গেল রিবন। এভাবে আপনি সুন্দর সুন্দর রিবন বানাতে পারবেন, সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এটাকে র্যাপিং করতে পারবেন। এই যে দেখেন, এ পাশে, তারপরে এ পাশে, ইচ্ছা করেন না, কন্ট্রোল ডি। আশা করি নেক্সট ক্লাসে এরকম মজার মজার রিবন বানিয়ে নিয়ে আসবেন, যেটা লোগোতেও কাজে লাগবে, টি শার্টও কাজে লাগবে, ঠিক আছে? এবং বিভিন্ন ফ্লায়ার ব্রোশুরও বিভিন্ন ধরনের লিস্টিং করার জন্য আমাদের এই ধরনের রিবন বানানোর প্রয়োজন হতে পারে। আমরা শিখে ফেলছি, যখন বানানো দরকার তখনই বানাবো। এবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এরকম একটা বাঁকা শেপকে আপনি সোজা করতে পারবেন ওই অ্যালাইন প্যানেলের মাধ্যমে। তো অ্যালাইন প্যানেলটা অলরেডি দেখতে পাচ্ছি অ্যাক্টিভ আছে। তো ডিরেক্ট সিলেকশন টুল মানে কিবোর্ডে এ, এই দুইটা কর্নার একসাথে চাপ দিন, লেফট। এই দুইটা কর্নার চাপ দিয়ে হচ্ছে টপ, এই দুইটা কর্নার চাপ দিয়ে হচ্ছে রাইট, এবং শেষ দুইটা কর্নার চাপ দিয়ে হচ্ছে bottom। দেখছেন একদম পারফেক্ট হয়ে গেছে। কালারটা সব করতে পারবে, মানে কোনো একটা বাঁকা শেপ তো আমরা পরে ঠিক করতে পারি আর কি, এটা হচ্ছে বিষয়। চলে যাচ্ছি গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল হচ্ছে আমরা যখন কাজ করি, একটা কাজ যখন শেষ হয় তাই তো আরেকটা কাজ করি, নাকি না দুইটা কাজ একসাথে করি। একটা কাজ শেষে তো আরেকটা কাজ করি, তাহলে একটা কাজ যখন শেষ হবে তখন দ্বিতীয় কাজটা আপনি করবেন, তাহলে একটা কাজ শেষে আরেকটা কাজের সাথে কখনো কখনো আমরা গ্রুপ করি। তাহলে দুইটা কাজ গ্রুপ করলাম, দুইটা যখন শেষ হলো 3 নম্বর কাজটার সাথে আবার গ্রুপ করলাম, এভাবে 4 নম্বরের সাথে গ্রুপ, ধাপে 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 গ্রুপ আমরা কাজও আগায় নিতেছি, গ্রুপও আগায় নিতেছি, কাজও আগায় নিতেছি, গ্রুপও আগায় নিতেছি। কিন্তু হঠাৎ মনে হইলো প্রথম দিকের একটা অথবা মাঝখানের একটা আলাদা করা দরকার। এখন আপনি যদি বলেন যে স্যার আমি আনগ্রুপ করব, আনগ্রুপ যদি আপনি 20টা গ্রুপ করে আগায় যান, সেরকম ভাবে একটা একটা করে আনগ্রুপ করে বের হয়ে আসতে হবে, না হলে আপনি তো ওইটাকে আলাদা করতে পারবেন না। তো এই জন্য ইলাস্ট্রেটর মনে করছে কি যে অনেক সময় অনেকগুলো গ্রুপের ভেতরে থাকা অবজেক্ট ধরা লাগে, একটা টুল দিয়েছে, যদিও খুবই কম, মনে হয় বছরে 6 মাসে 9 মাসে একবার ব্যবহার করবেন। এবং ইলাস্ট্রেটরও জানে এটার গুরুত্ব খুব বেশি নাই, এটার জন্য কোনো শর্টকাটও দেয় নাই, শুধু টুলটা দিয়েছে। নাম কি? গ্রুপ সিলেকশন টুল। ওই টুলটা দিয়ে যদি আপনি কোনো একটা অবজেক্ট ধরেন, দেখে মনে হবে না গ্রুপে আছে। দেখেন কি সুন্দর নড়তেছে, কিন্তু আসলে কিন্তু গ্রুপে আছে। এই যে দেখেন ফুল গ্রুপে আছে। যখন সিলেকশন টুলে সিলেকশন করবেন বা ধরবেন তখন কিন্তু গ্রুপে আছে। যেই আপনি এই টুলে টাচ করতেছেন, দেখে মনে হবে না গ্রুপে আছে। কালার করতে পারবেন, রোটেট করতে পারবেন, বড় করতে পারবেন, রেডিয়াস দিতে পারবেন, মানে মনে হবে এটা সিঙ্গেল একটা শেপ। যেই আপনি কাজ শেষে বাইরে ক্লিক করে আবার সিলেকশন টুলে গিয়ে ধরতে গেছেন, ওই গ্রুপেই আছে। কিন্তু এই টুলটা ব্যবহার করা হবে না, কারণ যেখানে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অল টাইম যে কোনো অবজেক্ট আপনি ধরতে পারবেন, সেটা গ্রুপে থাকুক আর না থাকুক, সেটা 100 গ্রুপের মতো থাকুক, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছে। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, এটা আবার দিছে কেন? তাহলে দিছে মনে হয় এই জায়গাটা ফাঁকা ছিল, ওই জন্য দিছে। শর্টকাটও তো দেখ, এরবি জানে কেন দিছে? আমরা এটার ব্যবহার দেখে নিছি, কারণ আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুলে সব কাজ করা যায়, কেন আমরা শুধু শুধু আমরা গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করব? কিন্তু আপনাদের না দেখলে আপনার কাছে মনে হতো এটা মনে হয় অত্যন্ত ইম্পর্টেন্ট, এই জন্য ওই মনের একটা আশা পূরণ করলাম আর কি। নেক্সট চলে যাচ্ছি আমাদের আউটলাইন, যেটা আমরা সবসময় ভুলে যাই। ফটোশপে রেস্টারাইজ নামে একটা শব্দ শুনছেন? কেন যেন এটা অ্যাপ্লাই করছেন? কেন স্মার্ট অবজেক্ট স্যার, কেন রেস্টারাইজ করতাম কেন? হ্যাঁ, টেস্ট করে স্মার্ট অবজেক্ট টেক্সট গুলারে স্মার্ট করার জন্য। আচ্ছা, ইয়ার তৌহিদ বলো তো রেস্টারাইজ কেন করতাম? বললা যে লেখার মধ্যে বলো, এমনিতে কালার হয় না ভাইয়া? টেক্সটকে, হ্যাঁ লেয়ার, এটা মোটামুটি মিলে আছে। টেক্সটকে সাধারণ অবজেক্টে লেয়ার করার জন্য বলতে পারো যে এটা আমরা রেস্টারাইজ করতাম, অথবা যেটা আমরা যে কারণে করছি অ্যাকচুয়ালি
শেডো দেওয়ার জন্য টেক্সটকে আমরা ইরেজার টুল দিয়ে যখন ইরেজ করতে গেতাম ইরেজ হতো না, বলতো যে রেস্টারেজ হবে, তখন আমরা দেখতাম যে রেস্টারেজে দেওয়া লাগতেছে, দেন ইরেজার টুল কাজ করতো, ঠিক আছে। ওই রেস্টারেজটাই এখানে নাম পরিবর্তন হয়ে আসছে কি আউটলাইন, ঠিক আছে। আপনি মনে করেন টাইপ টুলে লিখছেন, এই যে টি টাইপ টুল লিখছেন, মনে করেন কি লিখছেন ABCD বা কিছু একটা, বা বাই ডিফল্ট কিন্তু একটা টেক্সট ডেমো চলে আসে, দেখছেন, হ্যাঁ চলে আসছে। তো আসুক, সমস্যা কি, এটা বড় করতেছি। আমরা এখান থেকে সবচেয়ে মোটা ফন্ট নিতেছি, কি যেন নাম, IM and ইম্প্যাক্ট। উইন্ডোজের মধ্যে বাই ডিফল্ট সবচেয়ে মোটা ফন্ট কিন্তু এটা, ঠিক আছে। এই তো নিলেন, এখন আপনি চিন্তা করতেছেন না এখানে অন্য নাম হবে, এটা কেন আসছে, তাহলে আপনি ডাবল ক্লিক করে অল সিলেক্ট। এখানে দেখেন মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু ফটোশপে টাইপ এডিটের জন্য টাইপ টুলে গিয়ে টি নিতে হইতো বা কিবোর্ডে টি চাপ দিতে হইতো, তারপরে ক্লিক করতাম, তারপরে আমরা লিখতাম। কিন্তু ইলাস্ট্রেটর অল টাইম জাস্ট ডাবল ক্লিক। আর মনে আছে কাজ শেষে কি করতাম, ছোট এন্টার ভি, ছোট এন্টার ভি, কিন্তু এখানে ছোট এন্টারও নিচে নেন, বড় এন্টারও নিচে নেন। তাহলে আপনি মুভ টুলে কিভাবে যাবেন, বা সিলেকশন টুলে শুধু এসকেপ বাটন চেনেন সবাই, এই বাটন চেনেন, দেখেন চাপ দিতেছে এগুলো, ওই চলে গেছে। তাহলে জি স্যার এই বাটনটার নাম কি? এসকেপ বলে আর কি, এসকেপ, এটা আসলে উচ্চারণটা আছে এসকেপই সবাই বলে, এসকেপ বাটন দিই, এটা বলতে বলতে অভ্যস্ত হয়েছে, রিয়েল নামই ভুলে গেছি। হ্যাঁ, তো আমরা এই যে লিখতেছি এসকেপ বাটন, ঠিক আছে। তো যে কোনো কিছু আপনি ডাবল ক্লিক করে লিখবেন, এসকেপ বাটন দিলে সিলেকশনটা চলে যাবে। আবার ডাবল ক্লিক করে লিখতে ইচ্ছা করতেছে, সিলেকশনটা চলে যাবে। তাহলে এখানে টেক্সটটা যখন আপনি ভাঙবেন না, মানে আউটলাইন করবেন না, যখন তখন ডাবল ক্লিক করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু ভাঙবেন কখন, যখন মনে হবে গ্রেডিয়েন্ট দিব। সরাসরি তো গ্রেডিয়েন্ট দেওয়া যায় না, দেখেন এই যে গ্রেডিয়েন্ট তুলে গেলাম, কালার ইয়ে করলাম, টান দিয়ে ফিল করার চেষ্টা করলাম, কোনো কিছু হচ্ছে না। তার মানে আমরা জানি ইলাস্ট্রেটরে যদি কোনো টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে ইচ্ছা করে আরও একটা ওয়ে আছে, আর না হলে ভাঙা দিতে হবে। তাহলে ভাঙার জন্য অপশন কি, এটা তিন ভাবে করা যায়। একটা হচ্ছে শিফট কন্ট্রোল ও ক্রিয়েট আউটলাইন, আর একটা হচ্ছে টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইন, আর একটা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এই যে হচ্ছে ভাঙাভাঙি, দেখছেন, এই যে ভেঙে ফেলছেন। এখন যদি বলেন বানান ভুল হয়েছে, আনসার হচ্ছে কি, কিছু করার নাই, হবে না। কন্ট্রোল জেড এখন তো কন্ট্রোল জেড, আপনি কালকে এসে বলেন না, এখন তো কন্ট্রোল জেড আছে, তাই না, এখন কিছু করার না। এখন ভাঙলেন যে কি কারণে জানো, ওই যে গ্রেডিয়েন্ট ইউজ করবেন, এই যে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারতেছেন, বুঝছেন সবাই। আর একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আপনি চাইলে আনগ্রুপ করে প্রতিটা লেটার আলাদা করে কাজ করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে লেটারের মধ্যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করতে পারবেন, এটার পা এদিকে নিয়ে আসতে পারবেন, এটার পা আপনি রাউন্ড করতে পারবেন, হ্যাঁ, এটার পা আপনি এ পাশে নিয়ে আসতে পারবেন। মানে ফুল কাস্টমাইজ করার অপরচুনিটি কিন্তু ইলাস্ট্রেটরে দেয়। যে কোনো টেক্সট আপনি যদি ভাঙেন, এই কয়েকটা সুবিধা, একটা হচ্ছে যে কালার গ্রেডিয়েন্ট করা যায়, এবং সবচেয়ে বেশি মানুষ কাস্টমাইজ করে হচ্ছে এরকম নিজের মতো করে ইউনিক করে ফেলে, ঠিক আছে। নেক্সট, তখন আপনারা দেখছেন ইফেক্ট ট্রান্সফর্ম, আর এখন আপনারা দেখবেন হচ্ছে ট্রান্সফর্ম প্যানেল। এই ট্রান্সফর্ম হচ্ছে ইলাস্ট্রেটর তিনটা, আজকে আমরা দুইটা দেখে ফেলতেছি। একটা হচ্ছে ট্রান্সফর্ম ইফেক্ট, আবার বলতেছি, সেটা হচ্ছে ইফেক্ট মেনু থেকে ডিস্টোর্ট ট্রান্সফর্ম। আর এখন আমরা দেখতেছি সেটা নাম কি, প্যানেল। তো প্যানেলটা তো আনতে হবে আগে, টির সিরিয়ালে পাবেন, টির সিরিয়ালে একদম নিচের দিকে, টির সিরিয়ালে এই যে ট্রান্সফর্ম, তো অলরেডি চলে আসছে। তো আমরা কেন আনছি এটা, কারণ আমরা ইলাস্ট্রেটরে যে এই যে হুড হার্ট শেপ ড্র করি, যে কোনো কালারের শেপ ড্র করি, করে কিনা, এইটার সাইজ জানার জন্য, সাইজ ঠিক করার জন্য, একটা হচ্ছে সাইজ জানার জন্য, আর একটা হচ্ছে ঠিক করার জন্য। এই যে দেখেন এটা কত, 3 ইঞ্চি সামথিং করে আছে। এখন আপনার মনে হচ্ছে বিজনেস কার্ডের সাইজ আপনি যেতে চান, তাহলে নাম্বারটা সিলেক্ট করে 3.5x2 বিজনেস কার্ড হয়ে গেল। আপনার দরকার হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার, 4 এন্টার। আপনার দরকার হচ্ছে A4 সাইজ 8.27 11.69। মানে আপনি যদি সাইজ জানেন, এটাকে রিসাইজ করতে পারবেন। এই হচ্ছে ট্রান্সফর্ম প্যানেলের একটা মূল কাজ। আরও একটা কাজ হচ্ছে এইগুলা করে, এই যে রাইট ক্লিক রুলার থেকে আগের নিয়মই আছে, যদি পিক্সেল থাকে আপনি ইঞ্চি এখান থেকে করতে পারবেন, আর রুলারটাই যদি না থাকে কন্ট্রোলার, রুলারের মধ্যে রাইট ক্লিক ইঞ্চি, সাধারণত আমরা ইঞ্চিটাই নিই সবচেয়ে বেশি। আর রেডিয়াসের কথা কি মনে আছে আপনাদের, কিন্তু রেডিয়াসের ছাড়াও আপনি এই ধরনের রিভার্স রেডিয়াস, এরকম ফ্ল্যাট রেডিয়াস দিতে পারবেন।
এই প্যানেলটা ফুল বের করেন, সরি ফুল বের করতে গিয়ে চলে গেল, এখানে ক্লিক করেন, এই যে বেরোয় আসছে। এই যে কী করতে যাচ্ছেন বলেন, এখান থেকে এই যে উল্টো রিভার্স দেখছেন, সবগুলোকে রিভার্স করতে পারবেন, চাইলে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখেন, তাহলে আরও শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আর শেষ যে বিষয় নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে এখন পর্যন্ত যেটুকু দেখছেন এবং সামনে যা দেখবেন, যে হোমওয়ার্কটা এখন দিব সেটা হচ্ছে করলে ভালো, যদি করেন আর কি, আর না করলে আরও ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটা যদি আপনারা না করেন আরও ভালো হবে, আর যদি করেন তাও ভালো, কোনো অসুবিধা নেই, কারণ এটা কোনো ইম্পর্টেন্ট কোনো শর্টকাট না। এটা একটা মজার কি আছে ইলাস্ট্রেটরে, যে এটা ব্যবহার করে আমরা একটা মজার জিনিস তৈরি করতে পারি। টোটালি ফানি কাজ করার জন্য করা হয়, কোনো সিরিয়াস কাজ মনে হয় না এটাতে করা যায়। তো যাই হোক, এটা আছে কোথায় দেখাই দিতেছি। এসকেপ বাটনের ঠিক নিচের যে বাটনটা কিবোর্ডে আছে ট্যাবের উপর, এটার নাম হচ্ছে টিল্ট কি। এই টিল্ট কি চেপে ধরলে আপনি যে কোনো শেপ ড্র করলে এরকম এই প্যাটার্নের মতো তৈরি হবে আর কি। তো আমি একটা লাইন নিয়ে প্রথমে, সিঙ্গেল লাইন স্ট্রোক হিসাবে আছে, তো আপনারা দেখতেছেন। এখন টিল্ট কি চেপে ধরলাম, এখন ড্র করলাম, দেখেন, দেখছেন, খুবই আস্তে আস্তে ড্র করলে আস্তে আস্তে ঘন হবে, খুবই ফাস্ট ড্র করলে এরকম ফাস্ট হবে, ঠিক আছে, এরকম। এখন আপনি যদি বলেন স্টার দিয়ে করবেন, আমি হয়তো এক্সাম্পল দিয়ে রাখছি, স্টার দিয়ে এই যে টিলকি চাপ দিলাম, এই যে বানাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো কথা হবে।